নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করছি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এবং সেখানে ঘটনার ঘনঘটা দেখতে পাচ্ছি, যেখানে একদিকে ইসরায়েল এবং ইরান কেউই থামতে রাজি নয়। আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছে, কখনো ইসরায়েলের বুকে নেমে আসছে ইরানি মিসাইল, আবার কখনো ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বোমা নেমে আসছে। এর মধ্যেই দেখলাম যে আমরা গতকাল রাশিয়ার অর্থাৎ মস্কোতে গিয়েছিলেন ইরানের বিদেশ মন্ত্রী আরাকচি। সেখানে পুতিন সহ পুতিনের যে মিলিটারি নেতৃত্ব, তাদের সাথে বৈঠক হয়েছে, কথা হয়েছে। তারপরে আরো একটা বিষয় সামনে এলো যে কাতারে যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু ইরান হামলা চালিয়েছে। এরপরে যে সমস্ত বিষয় উঠে আসলো তাতে অনেকেই অবাক হচ্ছেন, আবার অনেকে অবাক হচ্ছেনও না। আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি করতে বলছেন বারবার করে, এবং তিনি বলেছেন যে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে ইসরায়েল এবং ইরান। যদিও ইসরায়েল এবং ইরানের তরফ থেকে কিছুই বলা হয়নি। 12 ঘন্টায় 3 বার সে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারা দুজনেই কোনো মুখ খোলেনি। উপরন্তু ইরান আবার হামলা করে দিয়েছে ইসরায়েলের ওপর। ইসরায়েলও বলেছে আমরা ছেড়ে কথা বলবো না। তাহলে কিসের যুদ্ধবিরতি, কোথাকার যুদ্ধবিরতি? সে প্রশ্ন উঠছে যে যুদ্ধবিরতি হলে, যুদ্ধে যদি বিরতিই না পড়ে তাহলে তো সেই যুদ্ধবিরতিকে মেনে নেওয়াও যায় না। বিশ্বে এই একটা বিষয় সামনে আসছে। অন্যদিকে যদি দেখি যে ইরানের পাশে ইসরায়েল যেরকম আমেরিকাকে পেয়েছে সরাসরি এবং প্রকাশ্যেই, ইরানের পাশে রাশিয়া দাঁড়াচ্ছে, চীন দাঁড়াচ্ছে, উত্তর কোরিয়া দাঁড়াচ্ছে। যদি আরব কান্ট্রিজের দিকে নজর রাখি, তারাও কি খুব মেনে নিচ্ছে আমেরিকার দাদাগিরি? সেটাও একটা প্রশ্ন। তাহলে আমেরিকা কেন তার সুর নরম হলো? কেন সে হঠাৎ করে জবরদস্তি যুদ্ধবিরতির কথা বলতে শুরু করলো? আমি এই বিষয়টা জয়ন্তদার কাছ থেকে জানবো। আসলে যুদ্ধ বিরতি ট্রাম্প চাইছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে এখন মনে হচ্ছে ট্রাম্পেরও যে সামলাতে পারা কঠিন, কেননা এটা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে, তার কন্ট্রোলের মধ্যে থাকছে না, নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না। এটা ট্রাম্প ভয় পেয়ে গেছে। ট্রাম্প এটা আপাতভাবে সাধারণ মানুষের এটাই মনে হবে যে ট্রাম্প পিছু হটছে। ট্রাম্প যেভাবে গর্জন করেছিল সেটা এখন সেভাবে বর্ষণ করছে না, এবং এই ভয় পাওয়াটা আপাতভাবে মনে হয়। এখানে আমার যে বিশ্লেষণের চেষ্টা, আমি বলছি না যে আমারটাই সঠিক, কিন্তু আমার যেটা মনে হয় যে ইন্ডিভিজুয়াল ফরেন পলিসি বুঝতে গেলে সবসময় কিন্তু ব্যক্তির যে ইচ্ছে, আমি কি চাইছি, ফ্যাক্টর। নিশ্চয়ই হিটলারের মতো এরকম একটা এখন একনায়কতন্ত্রী, তার যে ফিল্মে এবং তার সমস্ত লেখালেখিতে আমরা দেখেছি তার যে ক্যারেক্টার, একটা অদ্ভুত পাগলামি ছিল তো হিটলারের মধ্যে। সেই পাগলামিটা হিটলারের জেতা উত্থান তাতেও সাহায্য করেছে। আবার হিটলারের যে পতন বিশ্বযুদ্ধে, স্ট্যালিনের হাতে যে একদম নাস্তানুবাদ হয়ে গেল, সেটার পেছনেও হিটলারের ওই পাগলামিটা ছিল। স্বভাবতই এই ইন্ডিভিজুয়াল রোলটার যেমন আছে, আমি কিন্তু বলবো অন্তত 3টে কারণ আমি বলতে চাই যে কারণে ট্রাম্প পিছু হটছে। 3টে কারণ। নাম্বার 1, অর্থনীতি। আমেরিকার অর্থনীতি একটা বিরাট ভালো জায়গায় আছে, একটা ওখানে একটা স্বর্গ রাজ্য চলছে, এটা ভাবার কোনো কারণ নাই। আমরা বলতে পারি যে ভারতের তুলনায় আমেরিকা এখনো তার পার ক্যাপিটা ইনকাম, তার ডলার, রুপি, ভারতের কথা ভুলে যাও। আমি আমেরিকার অর্থনৈতিক দুর্গতির কথা আমেরিকার পরিপ্রেক্ষিতেই তুলনাটা করব। ইউ শুড কম্পেয়ার অ্যাপেল উইথ অ্যাপেল। তুমি আগেরটা কিরম ছিল, এখন কিরম আছে। তুমি একটা অরেঞ্জের সাথে অ্যাপেলের তুলনা করতে যেও না। তুমি আগে যে অর্থনীতিটা ট্রাম্পের আগে, প্রি ট্রাম্প শুধু নয়, আরো আমি বলছি 10 বছর আগেও, আজকে আমেরিকার অবস্থা কাহিল। তার জব অপরচুনিটি নেই। সেই কারণেই আরো বেশি করে ট্রাম্পিজম, যেটা যে এইটা অনুপ্রবেশ ইমিগ্রেশনের ইস্যু, মেক্সিকো, ওদিকে কানাডা, সবার সাথে ঝগড়া করা, এই যে একটা যুদ্ধবাদ, এটা কিন্তু তার যে অর্থনৈতিক সংকট থেকেও ডাইভার্ট করা শুধু নয়, বাঁচারও চেষ্টা আছে। এখন এই যুদ্ধ যদি আরো গড়ায় এবং আমেরিকার অর্থনীতি যদি আরো কোলাপস করে, শেয়ার মার্কেটের অবস্থা তো দেখাই যাচ্ছে। আমাদের থেকে অনেক বেশি ট্রাম্প শেয়ার মার্কেট নিয়ে উদ্বিগ্ন। তাহলে এখন এটা একটা অর্থনৈতিক কারণ। আমি 3টে কারণ বলেছি। একটা অর্থনৈতিক কারণ,
আর একটা হচ্ছে যে আমেরিকার মানুষ তারা কিন্তু যুদ্ধ সবাই চাইছে যে তুমি দুর্মুষ করে দাও, এমনটা নয়। আমেরিকার রাজপথে অ্যান্টি ট্রাম্প যেভাবে মিছিল শুরু হয়েছে, যেভাবে যুদ্ধ থামানোর দাবি উঠেছে, সুতরাং পাবলিক ওপিনিয়ন, আমি আন্তর্জাতিক রাজনীতির ছাত্র তো জানো, সেটাই তো হবে, কারণ ট্রাম্প তো সেই প্রতিশ্রুতি দিয়েই সে এসেছিল যে আমি যুদ্ধ থামিয়ে দেব। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, প্রাসঙ্গিক তোমার এই বক্তব্যটা। তার কারণ হচ্ছে যে এসেই ইউক্রেনকে কি করলো, হ্যাঁ, কি রকম ভাবে অপমান করলো ডেকে পাঠিয়ে। আমি তো ভাবতে পারি না হোয়াইট হাউসে কোনো ডেকে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে এইভাবে অপমান করা, তার পোশাক নিয়ে আলোচনা হচ্ছে, মানে এটা সাংঘাতিক। তো এখন তারপরে বলে শান্তি করব, পুটিনের সাথে ভাব করলো, পুটিনের সাথে ভাব অনেকদিন থেকেই করছে। সুতরাং এই যে জিনিসটা না, মানে এখন উল্টো হয়ে গেছে, যুদ্ধর এখন আক্রমণাত্মক ভূমিকা নিতে হচ্ছে, ইসরায়েলের সাথে প্রায় প্রতিযোগিতায় নেমে পড়েছে। এইটা তুমি যেটা বললে যে পাবলিক ওপিনিয়ন, আমেরিকার পাবলিক ওপিনিয়ন, এবং জানো তো জনমত, এই জিনিসটা না মানে একটা অদ্ভুত ইথার তরঙ্গের মতো, দেখা যায় না কিন্তু তার একটা চাপ থাকে। পাবলিক ওপিনিয়ন কিন্তু একটা ম্যান্ডেট দেয় একটা সরকারকে, এটা করো এটা করো না। সুতরাং এটা হচ্ছে নাম্বার 2। আর নাম্বার 3 কারণ, গোটা পৃথিবীতে আমি যে ইরানকে এত সহজে খতম করে দেব, সেটা কিন্তু ট্রাম্প বুঝতে পারছে যে ইরানের পাশে কিন্তু অনেক দেশ এসে দাঁড়িয়েছে। আইসোলেশন যেটাকে বলে, ট্রাম্প কিন্তু আজকে একটা অদ্ভুত আইসোলেটেড একটা কর্তৃত্ব, একটা আইসোলেশনের মধ্যে একটা অথরিটিকে নিজেকে আইসোলেশনে পৌঁছে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে তুমি যতই বড় হও, তুমি এককভাবে লড়াই করতে পারো না। এবং যে কারণে লেখালেখিও হচ্ছে যে একটা সময় ছিল যে আমেরিকা ওয়ার্ল্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করে, যে কি পথে যাবে। আজকে ট্রাম্পের অথরিটি, ট্রাম্পের হেজেমনি ভেঙে পড়েছে এবং তাকে নিয়ে ক্যারিকেচার হয়, কিন্তু সে ডিটারমিন করছে আগামী দিনের যাত্রাপথ, বিশ্বের যাত্রাপথ, সেটাও নয়। সুতরাং এই 3টে কারণে এখন আমার যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধটা হয়তো আরো 7 দিন গড়াতে পারে, কেননা থামলেও সঙ্গে সঙ্গে থামে না। একটা ওই বলে না ইনার্শিয়া, মোশন আর ইনার্শিয়াতে আমরা সেই ফিজিক্সে পড়েছিলাম গতিজাঢ্য, মানে তুমি থেমে যাওয়ার পরেও, ওই ভূমিকম্পের পরেও যেরকম ওই এফেক্ট থাকে না, আফটার এফেক্ট। সুতরাং এখন মোটামুটি ভাবে ট্র্যাক 2 শুরু হয়ে গেছে, যুদ্ধ থামানোর চেষ্টা চলছে, আরো 7 দিন কথার কথা বললাম, আরো ইন্টেন্সিফাই হতে পারে যুদ্ধটা, কিন্তু তারপর ডিসেন্ডই হতে হবে। ঠিক যেভাবে অপারেশন সিঁদুরও সিজফায়ার হয়েছে, যেভাবে আমি মনে করি আজকে বিশ্বের সমস্ত 3টে তো যুদ্ধ হচ্ছে না, ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল ইরান, আর এদিকে তোমার ইউক্রেন আর রাশিয়া। ভারত পাকিস্তানটা থেমে গেছে, যে কোনো সময় আবার হতে পারে, কিন্তু মূলত এই 3টে। তাহলে এই যুদ্ধগুলো কিন্তু এখনো কানেক্টেড নয়, বিক্ষিপ্ত, আলাদা আলাদা। এবারে যদি পাকিস্তানকে ধরি 4টে, এই 4টে যুদ্ধ যদি একসঙ্গে শুরু হয়ে যায় তাহলে তো বিশ্বযুদ্ধ। সে কিন্তু যতটা আরেকটা বিষয় বলবো যে যখন আমেরিকা ইরানের উপর হামলা করলো, তখন ইসরায়েল কিন্তু নেতানিয়াহু তিনি এলেন, তিনি বলছেন যে খুব প্রশংসা করছি, ট্রাম্প যে কাজ করেছে খুব ভালো করেছে, কংগ্রাচুলেশন জানাচ্ছেন। কিন্তু এই যে ট্রাম্প এতবার যুদ্ধবিরতি ঘোষণা করছেন, সেটা নিয়ে কিন্তু ইরানকে না হয় বাদই রাখলাম, সে বলবে না, ধরেই নিলাম, কিন্তু নেতানিয়াহু কিন্তু একবারও কোনো কথা বললেন না, মানে কোনো সেটার কোনো কংক্রিট তিনি আনসার দিলেন না। মানে ইসরায়েলের দিক থেকে যুদ্ধটা আমি যদি বলা হয় যে আমি যুদ্ধ আর করব না, তাহলে এটা হয় না, একটা ভয়ঙ্কর ইগো ফ্যাক্টর তো আছে। মানে এটা যেন ইসরায়েল সম্পর্কে এই ধারণা না হয় দেশের ভেতরে এবং দেশের বাইরে, যে ভয় পেয়ে গিয়ে ইসরায়েল থেমে গেল। হুঙ্কারটা দিচ্ছে ইসরায়েল এখনো, কিন্তু আসলে ইসরায়েলও কিঞ্চিত ক্লান্ত, কেননা এই যুদ্ধটা এইভাবে এগিয়ে কতদূর নিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু ইসরায়েলও সন্দিগ্ধ। ইসরায়েলেরও অর্থনীতি এফেক্ট করছে, এবং সেখানে তেল আভিভ, যেটা তাদের ক্যাপিটাল, মানে পলিটিক্যাল ক্যাপিটাল নয়, বাণিজ্যিক ক্যাপিটাল, সেখানে স্টার্ট আপ নেশন ইসরায়েল, শেয়ার মার্কেট, তার যে বাণিজ্যিক দিক সেটা তো ব্যাহত হচ্ছে। সুতরাং জেরুজালেমের রাজনীতি আর তেল আভিভের ব্যবসা নীতি, সেখানে ইসরায়েলের ভেতরেও কিন্তু অনেক প্রেশার গ্রুপস আছে, অনেক লেয়ার্স আছে। ইসরায়েলের সবাই মানে ইরানকে শেষ করে দাও, এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, আমরা ব্যবসা বাণিজ্য ভুলে গিয়ে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। সুতরাং ইসরায়েলকেও
মনে হচ্ছে যে ভেতরে ভেতরে হুঙ্কার দিয়ে আমি আমার ভোট ব্যাংকটাকে অটুট রাখতে চাইছি। কেননা ইসরায়েলেও কিন্তু রাজনৈতিক অবস্থা ভালো নয়, মানে মেজরিটি হচ্ছে না, বারবার কতবার ভোট করতে হলো ইসরায়েল। সুতরাং এইরকম তো দেখা যায় না যে মানে জোটের সরকার, তাও জোটের সরকার, এবং জোটের সরকার করার জন্য বোধহয় 4-5 বার ভোট হলো। মানে এখন এই এহেন ইসরায়েলও ওরা যথেষ্ট করে ফেলেছে। এখন ইসরায়েলকে ভুলে গেলে চলবে না, পরমাণু শক্তিধর রাষ্ট্র। সুতরাং দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চারদিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাদের গরম নিঃশ্বাস। এখন এখানে আমরা সবসময় তুলনা করি অতীতের সঙ্গে, প্রথম বিশ্বযুদ্ধ এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর আজকের পরমাণু শক্তির রাষ্ট্রদের তুলনাটা করা যায় না। সেই জন্য আমার মনে হয় না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তাহলে জয়ন্তদা, এই যে কাতারে যে মার্কিন সেনাঘাঁটি সেখানে যে হামলা চালিয়েছে ইরান, সেটাও কি একটা ফ্যাক্টর হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প তিনি তড়িঘড়ি এলেন এবং যুদ্ধবিরতির কথা বলছেন? হ্যাঁ, এবং উনি একটা কথা বলেছেন ট্রাম্প, আমি দেখছিলাম যে ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতি ইরানেও নাকি তাদের যারা জঙ্গি নেতা তারা অনেক দিন থেকেই বারবার তার ট্রাম্পের কাছে আসছে এবং বলছে যে আমরা সংঘর্ষ বিরতি চাই, আমাদের শান্তি চাই, কিন্তু চাইলেও তারা তাদের আচরণে যুদ্ধ বিরোধী এটা দেখায়নি এবং তার ফলে ট্রাম্প তাদেরকে আক্রমণ করতে বাধ্য হয়েছে এবং শেষ করে দিয়েছে, তাদের আর মাথা তুলতে দেয়নি। ট্রাম্প কিন্তু বলছে যে আমি প্রথম থেকেই যুদ্ধবিরতি চাইছি, কিন্তু ইরান করছে না, সেই কারণে আমি এটা আমার মানে ভার্চুয়ালি লাস্ট থ্রেট, এরপর যদি না করে তাহলে আমি জানি না যে কি ভবিষ্যৎ হবে। এখন আমার যেটা মনে হচ্ছে যে এটার মধ্যে না ওই আমরা কি একটা কথা বলি না যে একটা পেশি শক্তিটাকে একটা রেটোরিক্স মানে একটা দেখানো, যে এবারে গেলে কিন্তু আমাদের সেই একটা গলির সাথে আর একটা গলির মাস্তানের লড়াইয়ে সেই মাস্তানটা বলছে আর একটা মাস্তানকে দূর থেকে প্রথমে দৌড়ে পিছিয়ে চলে এলো সামনাসামনি যাতে হাতাহাতি না হয়, তারপরে একদম নিজের গলির সামনে এসে গিয়ে চিৎকার করে বলছে আয় পাড়ায় এলে না তোকে দেখে নেব। তো এখন এই যে হুঙ্কার, আমি বলি এটা হচ্ছে একটা শো অফ, কিন্তু এটা ট্রাম্প খুব ভালো জানে। এবার যদি আমরা দেখি যে এই বারবার করে যুদ্ধবিরতির কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং যেখানে দুদেশই কিন্তু কোনো হয় মানছে না, তারপর তিনি বলছেন আমি ইসরায়েলের সঙ্গে আনহ্যাপি, ইসরায়েল যেটা করছে সেটা ঠিক করছে না, ইরান যেটা করছে সেটা ঠিক করছে না, তারা কোনোভাবে মানে ট্রাম্পের কথা শুনছে না, কারণ যত ডোনাল্ড ট্রাম্পকে একটা ফ্রাস্ট্রেটেড নেতা হিসেবে তিনি উঠে আসছেন এবং এই যে দৈন্যদশা ট্রাম্পের সেটা কিভাবে হলো বা কেই বা করতে পারে? কোনো মার্কিন প্রেসিডেন্টকে এইরকম ভাবে মানে ইগনোরড হওয়া, মানে যাকে বলা হয় মানে গোটা দুনিয়ার অন্যান্য সমস্ত রাষ্ট্রপ্রধান শুধু নয় সাধারণ মানুষও যেভাবে তাকে নিয়ে ঠাট্টা মশকরা করছে সেটাও কিন্তু অভিনব। এবং একটা দিক তো হচ্ছে যে তার অথরিটি ইরোডেড হচ্ছে এবং তার ডিক্টেটরশিপ সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে, এগুলো তো পলিটিক্যাল ফেনোমেনন। কিন্তু তার যে একটা যাকে বলে একটা কমিক ক্যারেক্টারে পরিণত হওয়া, এইটা তো কখনো কখনো মনে হয় না যে এটা কার্টুন ক্যারেক্টার। হ্যাঁ, এবং সেই কার্টুন ক্যারেক্টার যেরকমভাবে আমরা অনেক কার্টুন মুভিতে দেখি, চার্লি চ্যাপলিনের হিটলারের অভিনয়তেও কিছুটা পাওয়া যায়। আর একটা ওই কার্টুন ক্যারেক্টার আছে না, পোগো না কি নাম, যে সেই কন্টিনিউয়াস যুদ্ধ করছে কিন্তু ভুল করে ফেলে, তো নিজেই বলছে যা, পরের দিন নিজেই সেটাকে ডিনাই করে, কন্ট্রাডিক্টরি কোনো, তার ফলে একটা ল্যাক অফ সিরিয়াসনেস, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। আচ্ছা তুমি বলো না, তুমি কি ট্রাম্পকে একজন সিরিয়াস নেতা হিসেবে দেখো? মানে লিঙ্কন প্রেসিডেন্ট ছিল, সেই লিঙ্কন থেকে নিক্সন মানে রুজভেল্ট, কাদের কাদের আমেরিকান প্রেসিডেন্ট গোটা দুনিয়া দেখেছে। যে আমরা হয়তো অনেক প্রেসিডেন্টকে আমাদের জন্মের আগে অনেক প্রেসিডেন্ট ছিল, কিন্তু জন্মের আগে হোক আর জন্মের পরে আমরা তো ভার্চুয়ালি টেলিভিশনে খবরের কাগজে জিমি কার্টার, তিনিও জিন্স পরে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, কিন্তু হি ওয়াজ নেভার এ নন সিরিয়াস জোকার। আমি রোনাল্ড রেগান ফিল্ম থেকে এসেছিল, তো রেগান তো অনেক বেশি ফিল্মের লোক, আরো বেশি হাসি মজাক করে নিজেকে লঘু করতে পারত। আমি ক্লিন্টনের বাড়িতে
যখন বাজপেয়ীর সঙ্গে গেছিলাম, ক্লিনটন আমাদের পুরো ওর নিজের ঘর বেডরুম পর্যন্ত দেখালো। তো আমি যখন যাচ্ছি হোয়াইট হাউসের ভেতর দিয়ে, মানে বাজপেয়ীজির সঙ্গে, আমার এখনো মনে আছে কাঠের সিঁড়ি খট খট করে আওয়াজ হচ্ছে, এবং কিছুই নয়, মানে একটা আমেরিকান প্রেসিডেন্টের ঘর যেটা সাধারণ হতে পারে, আমাদের এখানে তো ফিউডাল ব্যাপার। প্রধানমন্ত্রীর বাড়ি মানে হচ্ছে যেটা মানে ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন, বাড়ি মানে বিরাট ব্যাপার, এখানে ওখানে খুব সাধারণ। তো আমি যখন উঠছি দেখলাম বিরাট করে একটা রেগানের ছবি। তখন আমার খুব কৌতূহল হলো, আমরা অনেকজন ছিলাম, এমন নয় যে আমি একা ছিলাম, সাংবাদিক, প্রধানমন্ত্রী সফর সঙ্গী। তো আমরা জিজ্ঞাসা করলাম বাজপেয়ীর সামনেই ক্লিনটনকে যে রেগানের ছবি, রেগান তো কবে চলে গেছে, তো এখনো রেগানের এত বড় ছবি আপনি আপনার মানে ড্রয়িং রুমে সিঁড়িতে ওঠার আগে। তখন আমাদের বলেছিল ক্লিনটন সাংবাদিকদের যে রেগানোমিক্স হয়েছিল। রেগান হতে পারে ফিল্ম স্টার ছিলেন, কিন্তু তিনি নিজেকে ক্রমশ একটা সিরিয়াস আমেরিকান লিডারে পরিণত করেছিল। রেগান একটা বিশেষ অর্থনীতি জন্ম দিলেন, সেটা নামই হয়ে গেল রেগানোমিক্স। সুতরাং ট্রাম্প কিন্তু সিনেমার অ্যাক্টর ছিল না, কিন্তু সে একটা হাস্যাস্পদ নেতায় পরিণত হয়েছে। সেই জায়গায় হয়তো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ। এবং আগামী দিনে কি হয় সেটা আমাদের অবশ্যই নজরে থাকবে, যে এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির কথা বললেন, আদৌ কি ইরান এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে রাজি হবে, তারা তাদের হামলা থামাবে, কি হয় মধ্যপ্রাচ্যে কি চলে, সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল। জয়ন্তদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।